আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় লেকচার। তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমাদের দ্বিতীয় লেকচারে আমরা কি কি পড়ব এটা একটু পরে বলতেছি। যে প্রথম লেকচারে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু জেনে নিই। প্রথম লেকচারে কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টস করো। প্রথমে আমরা দেখে নিই যে প্রথম লেকচারটাতে আমরা কি কি পড়ছিলাম এবং ওইটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করো। প্রথম লেকচারটাতে আমরা পড়ছিলাম মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ কাকে বলে আমরা পড়ছিলাম, এবং পরমাণু কাকে বলে আমরা এটা পড়ছিলাম। আমরা অণু কাকে বলে এটা পড়ছিলাম, এবং পরমাণুর স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা তিনটা পড়ছিলাম আমরা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তো, তাহলে এই বিষয়গুলোর মধ্যে আরেকটা অতিরিক্ত কাজ দিছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং যোজনী, এই 5টা বিষয় একটু মুখস্থ করার জন্য। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা মুখস্থ করছো। তারপরেও যদি না হয়ে থাকে তাহলে ওইটা একটা শীটের মধ্যে লিখে নাও, বই থেকে আলাদা করে নাও 30টা মৌলকে। দ্যাট মিনস হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলগুলোকে আলাদা করে নাও, এবং প্রত্যেকটা মৌলের এই 5টা বিষয়, মৌলটার নাম, মৌলটার সিম্বল বা প্রতীক, পারমাণবিক সংখ্যাটা কত, মৌলটার পারমাণবিক ভর কত, আর যোজনী কত। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এগুলো আমরা আজকে পড়ব। ঠিক আছে, যোজনী এই বিষয়গুলো আমরা পড়বো। আপাতত বলছিলাম এগুলো মুখস্থ করো এবং মাথায় রাখো, যাতে আমি বললে তোমরা এগুলো বুঝতে পারো। ওকে, তাহলে এই স্থায়ী মূল কণিকা, অণু, পরমাণু, মৌলিক পদার্থ এগুলো নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আজকে যে দ্বিতীয় টপিকসটা আছে, আমাদের প্রথম টপিকসটা আমাদের পড়া হয়েছে। তোমার সিলেবাসটা যে আছে, কারিগরি শিক্ষা বোর্ডের একটা সিলেবাস আছে, দেখবা ইংরেজিতে দেয়া আছে, তোমার বইয়ের প্রথমে আছে। আমরা ওই সিলেবাসটা ফলো করব। তবে এই সিলেবাসটার মধ্যে আমাদের একটু সমস্যা আছে, যে বিষয়গুলো সিকোয়েন্স নাই। যে টপিকসটার পরে যে টপিকসটা আসার কথা বা দরকার সেটা ওখানে নাই, কিন্তু আমরা এই সিকোয়েন্সটা ফলো করব না। আমরা যেভাবে একটার পর একটা জিনিস বুঝতে পারি সেই সিকোয়েন্সটা ফলো করব, এবং দেখবা যে চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে তুমি তোমার সিলেবাসের যে টপিকসগুলো আছে দেখবা সবগুলোই তোমার পড়া হয়েছে এবং তুমি ভালো বোঝো। তা আমরা আজকে যদি 1.2 যে টপিকসটা আছে আমাদের, আমরা 1.1 এ যে বিষয়গুলো আছে এগুলো পড়ছি। 1.1 এ মাত্র 3-4টা জিনিস আছে। সেটা কি? মৌলিক পদার্থ কাকে বলে, অণু, পরমাণু কাকে বলে, পরমাণুর স্থায়ী মূল কণিকা, এবং এই মূল কণিকাগুলোর বর্ণনা, অর্থাৎ এগুলার ভর, চার্জ, তারপরে এগুলোর অবস্থান কোথায়, কে কত সালে আবিষ্কার করছে, এগুলো নিশ্চয়ই তোমরা পড়ছো। এই 1.2 যে টপিকসটা আছে আমাদের তোমাদের সিলেবাসে, এটার মধ্যে প্রথমে আছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা ইংরেজিতে বলে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, এই পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমরা গত ক্লাসটাতে জানছি যে পরমাণুর মধ্যে 3টা স্থায়ী মূল কণিকা থাকে। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারটা হচ্ছে যে কোনো পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যেমন ধরো তুমি ক্যালসিয়াম একটা মৌল, তা আমাদের ওই সিরিয়ালটাতে ক্যালসিয়াম কত নম্বরে আছে তোমরা নিশ্চয়ই জানো, 20 নম্বরে আছে। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। এ থেকে আমরা বুঝতে পারি যে ক্যালসিয়ামের মধ্যে কয়টা প্রোটন আছে? 20টা প্রোটন আছে। এমনিভাবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এ থেকে বোঝা যায় যে হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এতে বোঝা যায় হিলিয়ামের মধ্যে কয়টা প্রোটন আছে? 2টা প্রোটন আছে। এমনিভাবে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। সুতরাং লিথিয়ামের মধ্যে কয়টা প্রোটন আছে? 3টা প্রোটন আছে। তাহলে পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে কোনো মৌলের প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ওকে, এটা ক্লিয়ার।
এখন আমরা যাব পারমাণবিক ভর। পারমাণবিক ভর হচ্ছে যে কোনো একটা মৌলের মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে পারমাণবিক ভর। তবে এখানে একটা কথা বিশেষভাবে খেয়াল রাখবা, আমরা যে পারমাণবিক ভরগুলা শিখব, কয়টা মৌল বলছি? 30টা মৌলে, এর বাইরে তো আমরা যাবো না। 30টা মৌলে শিখলে আমাদের হয়ে যাবে। এই 30টা মৌলের মধ্যে আমাদের 17 নম্বর মৌলটা আছে ক্লোরিন। খেয়াল করো কথাটা, এটার পারমাণবিক ভর আছে 35.5। 17 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, আর ভরটা হচ্ছে 35.5। তাহলে পারমাণবিক ভরটা দেখা যায় দশমিকেও আসে। ঠিক আছে, এরকম আমরা শুধু ক্লোরিনের পারমাণবিক ভরটা দশমিকে শিখব, আর বাকি যে মৌলগুলোর পারমাণবিক ভর আছে সেগুলো আমরা পূর্ণ সংখ্যায় শিখব। এবং পারমাণবিক ভরটা সবসময় খেয়াল করে দেখবা যে পারমাণবিক সংখ্যাটা যত মৌলটার, পারমাণবিক ভরটা হচ্ছে ওই সংখ্যাটার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি। দ্বিগুণের চেয়ে এক বেশি অথবা এক কম, এরকম। অর্থাৎ তোমার মুখস্থ করার সুবিধার্থে আমি এটা বললাম যে ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভরটা হচ্ছে 16, অর্থাৎ 8-এর দ্বিগুণ। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাই কার্বনের পারমাণবিক ভরটা কত? 12। এরকম দেখবা যে যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে 11 দুগুণে 22, দ্বিগুণের চেয়ে এক বেশি। অর্থাৎ পারমাণবিক সংখ্যাটার দ্বিগুণের কাছাকাছি হবে পারমাণবিক ভরটা মৌলটার। এই বিষয়টা খেয়াল রাখবে, তাহলে তোমার মনে রাখতে সহজ হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের পারমাণবিক ভর। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে পারমাণবিক ভর জানলাম আমরা, পারমাণবিক সংখ্যা জানলাম। এখন খেয়াল করে দেখো এখানে যে ধরো একটা মৌলের, আমি সোডিয়ামের কথা বললাম, সোডিয়ামের নিচে লেখা আছে এরকম 11, উপরে লেখা আছে 23। এরকম যদি কোনো মৌলের মধ্যে লেখা থাকে তাহলে তুমি এটা থেকে পারমাণবিক ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবা। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আচ্ছা এটা কাজ করলে তুমি বুঝে ফেলবা। তাহলে পারমাণবিক সংখ্যা 11, এটা বোঝা যায়, তাই তো? তার মানে প্রোটন কয়টা? 11টা। ক্লিয়ার? পারমাণবিক সংখ্যা যেহেতু 11 সোডিয়ামের, তাহলে সোডিয়ামের মধ্যে কয়টা প্রোটন আছে? 11টা প্রোটন আছে। এখন আমরা বের করব এটার নিউট্রন সংখ্যা কত। সবসময় মনে রাখবা নিউট্রন ভরটা যেহেতু, এটা হলো উপরেরটা হলো ভর, পারমাণবিক ভর। ভরটা যেহেতু প্রোটন এবং নিউট্রনের যোগফল কে আমরা বলি ভর, পারমাণবিক ভর। সুতরাং তাহলে ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের কি বের হয়? নিউট্রন সংখ্যা। অর্থাৎ সোডিয়ামের মধ্যে কয়টা নিউট্রন আছে? 12টা নিউট্রন আছে। আর সোডিয়ামের মধ্যে প্রোটন আছে কয়টা? 11টা প্রোটন আছে। এই 12টা এবং 11টা যোগ করলে হয়ে যায় কত? 23। অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এই বিষয়গুলা তোমরা এভাবে শিখবা প্রত্যেকটা মৌলে। এখন বাকি রইল আরেকটা কণা বাকি আছে, সেটা হলো ইলেকট্রন। তাহলে প্রোটন জানলাম, নিউট্রন জানলাম, এখন ইলেকট্রন কয়টা আছে সোডিয়ামের মধ্যে? এটা ভালো করে খেয়াল রাখবা, কোনো একটা মৌলের পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন থাকে। কি বললাম কথাটা? কোনো পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তো তত, ঠিক ইলেকট্রনও সমান সংখ্যক থাকে। অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন একটা পরমাণুতে সব সময় সমান থাকে। তাহলে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কি দ্বারা সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? নিশ্চয়ই 11টা। যেহেতু প্রোটন 11টা, ইলেকট্রনও 11টা, যেহেতু প্রোটন আর ইলেকট্রন সবসময় সমান থাকে। যদি প্রথম দিকে বিষয়গুলো বুঝতে না পারো তাহলে লেকচারটা বারবার দেখবা। এটা যেহেতু ফেসবুক লাইভে থাকবে, লেকচারটা তুমি বারবার দেখতে পারবা, দেখলে এগুলো আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 1.2 তে প্রথমে কি শিখলাম? পারমাণবিক সংখ্যা। 2 নম্বরে আমরা শিখলাম পারমাণবিক ভর।
এখন 3 নম্বরে আমাদের এখানে সংজ্ঞা আছে, 3টা সংজ্ঞা আছে, অর্থাৎ 3টা বিষয় আছে। কি কি বিষয়গুলো তোমার সিলেবাসটা একটু খেয়াল করবা। 3টা বিষয় আছে, একটা হচ্ছে আইসোটোপ। যেহেতু এখন তুমি প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা শিখে গেছো, এখন তুমি এই সংজ্ঞাটা ভালো বুঝবে। খেয়াল করো, আমরা প্রথমে জানি আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের, অর্থাৎ একই মৌলের যদি প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যদি ভর সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে, অর্থাৎ যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। তুমি নিশ্চয়ই বুঝতেছো, যেহেতু প্রোটন সংখ্যা সমান তাহলে আইসোটোপগুলা একই মৌলের হবে, তাই তো? যেমন আমরা একটা উদাহরণ দেই, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, আরেকটা হলো ট্রিটিয়াম। খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেনটা আছে, এখানে যেহেতু প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, এখন প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, হাইড্রোজেনের মধ্যে কিন্তু এটার মধ্যে কোনো নিউট্রন নাই। খেয়াল করে দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে 16, নিউট্রন নাই। এটার মধ্যে দেখো একটা নিউট্রন আছে, এটার মধ্যে দেখো 2টা নিউট্রন আছে। তাহলে আমরা আরেকটু মডারেট করতে পারি সংখ্যাটাকে। কিভাবে? যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন। নিউট্রন সংখ্যা ভিন্ন হলে অবশ্যই ভর সংখ্যাটাও ভিন্ন ভিন্ন হবে। এই ধরনের যদি থাকে তাহলে আমরা এদেরকে বলবো পরস্পরের আইসোটোপ। আমরা আবার বলতেছি সংজ্ঞাটা, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটাতে যাব। আইসোটোন। আইসোটোন কাকে বলে? আইসোটোনটা হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু একটা জিনিস সমান, সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। যে সকল মৌলের প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। আবার বলি সংখ্যাটা, খেয়াল করো, যে সকল মৌলের প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, এদেরকে বলা হয় আইসোটোন। এরা পরস্পরের আইসোটোন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো, সিলিকন। আমাদের সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14, নিশ্চয়ই জানো। সিলিকনের পারমাণবিক ভর হচ্ছে 30। তারপরে ধরো ফসফরাস। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। ফসফরাসের পারমাণবিক ভর কত? 31। তারপরে আছে সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, নিশ্চয়ই তোমরা জানো। পারমাণবিক ভর হচ্ছে 32। এই যে সিলিকন, ফসফরাস এবং সালফার 3টা মৌলের কথা লিখলাম, এরা নিচে, আমি আগেই বলছি যে নিচের সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরের সংখ্যাটা হচ্ছে পারমাণবিক ভর। তুমি খেয়াল করে দেখো, সিলিকন, ফসফরাস এবং সালফার এই 3টা মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন ভিন্ন, কিন্তু একটা জিনিস এদের মধ্যে সমান আছে, কি? নিউট্রন সংখ্যা। খেয়াল করে দেখো, 30 থেকে 14 যদি বিয়োগ করো তুমি, তাহলে কত হয়? 16। 31 থেকে 15 বিয়োগ করো তুমি, হবে 16। 32 থেকে 16 বিয়োগ করো তুমি, হবে 16। অর্থাৎ যে সকল মৌলের প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। ক্লিয়ার? আমি আবার একটু বলতেছি, যে সকল মৌলের প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, এদেরকে বলা হয় আইসোটোন। দেখো, খেয়াল করে, শুধু নিউট্রন সংখ্যা এদের মধ্যে সমান, আর ভর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, এই জন্য এদেরকে বলা হয়
আইসোটোন। ওকে, এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে। আমাদের আরেকটা সংজ্ঞা আছে এখানে, খেয়াল করে ভালো করে পড়বা। আমাদের আরেকটা সংজ্ঞা আছে এখানে, সেটা হচ্ছে আইসোবার। তোমাদের বইয়েও আছে, এগুলো প্র্যাকটিস করবা। আইসোবার, খেয়াল করো কথাটা, যে সকল মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান। এখানে আরেকটা বৈশিষ্ট্য কিরকম, যে সকল মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, এদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। ধরো পটাশিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 19, পারমাণবিক ভর 40। তারপরে ধরো ক্যালসিয়াম, পারমাণবিক সংখ্যা 20, পারমাণবিক ভর 40। এই যে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, এদের দেখো প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, এই জন্য এরা পরস্পরের আইসোবার। আমি আবার বলতেছি কথাটা, যে সকল মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, এরা হচ্ছে পরস্পরের আইসোবার। এই গেল আমাদের আইসোটোন, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই তিনটা সংজ্ঞা। এটা তোমাদের 1.2 টপিকসটার মধ্যে আছে। তাহলে আমরা 1.2 তে কি শিখলাম? পারমাণবিক সংখ্যা কাকে বলে শিখলাম, পারমাণবিক ভর কাকে বলে শিখলাম, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার, এই তিনটা সংজ্ঞা আমরা শিখলাম। ওকে, এখন তুমি হয়তো বলবে নিশ্চয়ই স্যার 1.3 তে যাবেন, 1.3 আমাদের যে টপিকসটা আছে সেটাতে যাবেন। না, আমি 1.3 তে যাব না। আমি 1.3 তে না গিয়া আমি চলে যাব 1.5। এটাতে খেয়াল করো, কারণ এটা আগে আমাদের বুঝতে হবে। এটা বুঝলেই তুমি 1.3, 1.4 বুঝবা, 1.6 এগুলা বোঝা যাবে। যদি আমরা 1.5 বুঝি, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। যারা এর আগে কেমিস্ট্রি একেবারেই পড়ো নাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 1.5 টপিকসটা। এখানে আছে আমাদের, খেয়াল করে দেখো, বইটা নিয়ে খেয়াল করো, যে প্রতীক, যোজনী এবং সংকেত, সিম্বল, ভ্যালেন্সি অ্যান্ড ফর্মুলা, এই তিনটা জিনিস আছে আমাদের এখানে। তাহলে প্রথমেই আমরা জানবো যে প্রতীক কাকে বলে। আমাদের 1.5 টপিকসটার মধ্যে আছে কি? প্রতীক, যোজনী, আর আছে আমাদের সংকেত বা ফর্মুলা। দেখো এগুলো আছে কিনা, নিশ্চয়ই আছে। আমার কথাগুলোর সাথে মিলাবা, মিলিয়ে পড়বা, তাহলে দেখবা যে তোমার জন্য সহজ হবে, ধারাবাহিকভাবে যাবা এবং একটা ক্লাসও মিস করবে না। যতক্ষণ পর্যন্ত চ্যাপ্টারটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ধারাবাহিকভাবে এগুলো দেখতে থাকবা। আর যে কাজগুলো দিব এগুলোর সাথে সাথে করে ফেলবা, কাজ জমায় রাখবা না, তাহলে তোমাকে দ্রুত নিয়ে সামনের দিকে যাওয়া যাবে। কারণ আমাদের কম সময়ের মধ্যে আমাদের অনেকগুলো বিষয় শিখতে হবে, পড়তে হবে। কারণ এই কেমিস্ট্রি তোমার এক সেমিস্টারই থাকে, পরে আর থাকে না। এটা যেহেতু পরে আর থাকে না, সুতরাং যা বেসিক শিকার বলো, পরীক্ষায় ভালো করার জন্য বলো, সবগুলা এখানেই আমাদের কাজ শেষ করতে হবে। ওকে, তাহলে আমাদের দেখো প্রতীক বা সিম্বল। মৌলের প্রতীক কাকে বলে? প্রতীকের কথা বলা হয়েছে যে কোনো, ইতিমধ্যে তুমি প্রতীকগুলো শিখে ফেলছো 30টা মৌলের নিশ্চয়ই, যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটাকেই তার প্রতীক হিসাবে বলা হয়। কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে তার প্রতীক বলে, ইংরেজি নামের। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক তুমি কি জানো? H। তাহলে হাইড্রোজেনের ইংরেজি নামটা কি? HYDROGN। খেয়াল করো, তাহলে এই যে হাইড্রোজেনের ইংরেজি নামের যে প্রথম অক্ষর, এখান থেকে আসছে হাইড্রোজেনের প্রতীক H। যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের প্রতীক কি জানো তুমি? O। অক্সিজেনের ইংরেজি নাম অক্সিজেন। তাহলে দেখো অক্সিজেনের ইংরেজি নামের প্রথম অক্ষর কি? O। তাহলে এখান থেকে আসছে O, অক্সিজেনের প্রতীক O। এটা গেল একটা কথা। তবে এখানে আরেকটা কথা আছে, যে কিছু কিছু মৌলের নাম ইংরেজি ভাষা থেকে আসে নাই। যে সকল মৌলের নাম ইংরেজি ভাষা থেকে আসছে সেগুলোর প্রথম অক্ষরটা দিয়ে আমরা প্রতীক হিসাবে প্রকাশ করি। কিন্তু কিছু কিছু মৌলের নাম ইংরেজি ভাষা থেকে আসে নাই, আসছে ল্যাটিন ভাষা থেকে। তুমি জানো যে পৃথিবীতে অনেক ভাষা আছে, তার মধ্যে ল্যাটিন একটা ভাষা। ইংরেজি তো ইন্টারন্যাশনাল ভাষা, সবাই জানো। মাতৃভাষা আমাদের বাংলা, এটা সবাই জানো।
কিছু কিছু মৌল আসছে ল্যাটিন ভাষা থেকে, এরকম মাত্র বেশি না, আমাদের 118টা মৌলের মধ্যে বোধহয় 10-12টা 13টা এরকম বোধহয় আছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে আসছে। এগুলো আমরা আলাদা করে কয়েকটা শিখে ফেলবো। আমি বলি, যে সকল মৌলের নাম ইংরেজি ভাষা থেকে আসছে সে সকল মৌলের প্রতীকটা হবে ওই ইংরেজি নামের প্রথম অক্ষরটা, ক্যাপিটাল লেটার নিশ্চয়ই। আবার কিছু কিছু মৌলের নাম আসছে ল্যাটিন ভাষা থেকে। তোমাদের বইয়ে যে সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে আসছে সেগুলো আলাদা করে দেয়া আছে, তুমি এগুলো একটু শিখে নিবা। ল্যাটিন ভাষা থেকে যে সকল মৌলের নাম আসছে সে সকল মৌলের প্রতীকটা হবে যেমন সোডিয়াম, সোডিয়ামের প্রথম অক্ষর এস, কিন্তু সোডিয়ামের প্রতীক কিন্তু এস না, খেয়াল করছো? সোডিয়ামের প্রতীক কি? Na। তাহলে এতক্ষণ আমরা যে কথাটা বললাম যে ইংরেজি নামের প্রথম অক্ষরে তার প্রতীক হবে, সব ক্ষেত্রে এটা ঠিক না। কারণ যে সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে আসছে সে সকল মৌলের নামে প্রতীকটা হবে ওই ল্যাটিন নামের প্রথম অক্ষরের সাথে আরেকটা ছোট হাতের অক্ষর দিতে হবে। প্রতীক লেখার নিয়মগুলো একটু ভালো করে দেখবা, যে প্রথম অক্ষরটা বড় হাতের, পরেরটা ছোট হাতের, এরকম যেমন ক্যালসিয়াম Ca, কোবাল্ট Co, এরকম, ঠিক আছে, কপার Cu, এরকম। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা যে কয়েকটা মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে আসছে, এবং পরীক্ষায় অনেক সময় এগুলা দেয়া হয়, ক্লাস টেস্ট কুইজ টেস্ট অনেক সময় তোমাদের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এগুলা অনেক সময় তোমাকে টেস্ট করা হয় যে এগুলো তুমি আলাদা করে জানো কিনা বা শিখছো কিনা। যেমন বলা হবে যে নিম্নলিখিত মৌলগুলির ল্যাটিন নাম সহ প্রতীক লিখো, তার মানে তোমার ল্যাটিন নামটাও জানা থাকতে হবে, প্রতীকটাও জানা থাকতে হবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো? আবার বলছি কথাটা, প্রশ্নটা করা হবে যে নিম্নলিখিত মৌলগুলির ল্যাটিন নাম সহ প্রতীক লিখো। কয়েকটা মৌল দেয়া থাকবে, এগুলা ল্যাটিন নাম এবং প্রতীক, এগুলো তোমার বইয়ে দেখবা 1.5 টপিকসটার মধ্যে চার্ট করে দেয়া আছে, আলাদা করে এগুলা আলাদা করে দেয়া আছে, স্পেশাল দেয়া আছে, এগুলো তুমি একটু ভালো করে শিখবে। ওকে, তাহলে আমাদের প্রতীকের কথা শেষ। এখন আমরা যাব যোজনী, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যোজনী কাকে বলে? যোজনীটা হচ্ছে, তোমরা ছোটবেলায় সংজ্ঞাটা নিশ্চয়ই শিখছো যে এক মৌলের সাথে আরেক মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে যোজনী বলে। এটা ছোটবেলার সংজ্ঞা, কিন্তু যোজনীর একটা আধুনিক বা ইলেকট্রনীয় সংজ্ঞা আছে। ওই কথাটাই একটু ডেভেলপ করা হয়েছে যে কোনো একটা মৌলের পরমাণু আরেকটা মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য যে কয়টি ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ার করে ওই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে উক্ত মৌলের যোজনী বা ভ্যালেন্সি। আমি আবার বলতেছি কথাটা, কোন মৌলের পরমাণু অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য ওরা নিজেদের মধ্যে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান হতে পারে অথবা শেয়ারিং হতে পারে, যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে অথবা ভাগাভাগি করে, সমানভাবে ভাগাভাগি করে, ওই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে উক্ত মৌলের যোজনী। আমি আরো একবার বলতেছি যোজনীর সংখ্যাটা, পুরাতন সংখ্যাটা তোমরা জানো, এক মৌলের সাথে আরেক মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে যোজনী বলে। ওই যে একটা কথা বলছো, ক্ষমতা বা সামর্থ্যটা কি? এখানে ক্ষমতাটা বা সামর্থ্যটা হচ্ছে ইলেকট্রন। কোনো একটা মৌলের পরমাণু অন্য একটা মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য যে কয়টি ইলেকট্রন আদান প্রদান অথবা ভাগাভাগি করে ওই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে উক্ত মৌলের যোজনী। আপাতত তুমি 30টা মৌলের যোজনী কি করছো? মুখস্থ করছো। এটা মাথায় রাখো। আমরা এখন একটু এই যোজনী যখন আরো পড়তে থাকবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা পড়ে ফেলবো তখনই তুমি মৌলের যোজনী নিজে নিজেই বের করতে পারবা। আপাতত মুখস্থ থাকতে হবে, পরে তুমি রিয়েলাইজ করবা যে আমি যেটা শিখলাম এটা ঠিক আছে কিনা। এখন তো তোমার মুখস্থতে যেমন অক্সিজেনের যোজনী 2 তোমার মুখস্থ, কার্বনের যোজনী 2, 4 মুখস্থ। একজন আমাকে প্রশ্ন করছিল ফোনে যে স্যার কিছু কিছু মৌলের যোজনী আছে কি একাধিক, একাধিক কেন? এই একাধিক কেন যোজনী, এটা তুমি যখন ইলেকট্রন বিন্যাস আমি পড়াবো তখন খেয়াল করবো, ওখানে আমি এটা বলবো। আপাতত তুমি মুখস্থ রাখো। একাধিক যোজনী আছে এরকম মৌল কম, অনেক কম, কয়েকটা মৌলের মাত্র 1 থেকে 30 পর্যন্ত মাত্র কয়েকটা মৌলের যোজনী
একাধিক আছে, যেমন কার্বন আছে, সালফার আছে, ক্লোরিন আছে, এরকম ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, এরকম কয়েকটা মৌলের আছে একাধিক যোজনী, আর বাকিগুলো ম্যাক্সিমামই এক যোজনী, মানে একটা সংখ্যা, কিন্তু একাধিক সংখ্যা আছে, এরকম কার্বন 2, 4, এরকম সালফারের 2, 4, 6 তুমি জানো, এরকম। এটি আপাতত মাথায় রাখো, পরে আমি যখন ইলেকট্রন বিন্যাস বোঝাবো তখন তুমি কোনো মৌলের যোজনী সহজেই বের করতে পারবা, এবং ওই কারণটাও তুমি জানতে পারবা কেন কার্বনের যোজনী 2 হলো অথবা কেন কার্বনের যোজনী 4 হলো। এই গেল যোজনীর বিষয়টা। আমি আবার আসবো যোজনীর মধ্যে, এই বিষয়টা পড়ানোর সময় আমি আবার আসবো যোজনীর মধ্যে। এখন আমরা বলবো ফর্মুলা বা সংকেত। সংকেত বা ফর্মুলা, খেয়াল করো আমরা যে পরমাণু কথাটা পড়লাম না গত ক্লাসে, পরমাণু দ্বারা, প্রতীক দ্বারা পরমাণু বোঝায়। কোন মৌলের প্রতীক দ্বারা কি বোঝায়? পরমাণু বোঝায়। যেমন হাইড্রোজেনের প্রতীক H, এটা হাইড্রোজেনের একটা পরমাণু। অক্সিজেনের প্রতীক O, এটা অক্সিজেনের একটা পরমাণু। ফ্লুরিনের প্রতীক F, এটা ফ্লুরিনের একটা পরমাণু। তার মানে প্রতীক দ্বারা কি বোঝায়? মৌলের পরমাণু বোঝায়। এটা খেয়াল রাখবা কথাটা। এখন আমরা যাব সংকেত বিষয়টা কি। সংকেত বা ফর্মুলা। সংকেতটা হচ্ছে কোনো একটা মৌলের পরমাণুর সাথে আরেকটা মৌলের পরমাণু যে নিয়মে পরস্পরের মধ্যে যুক্ত থাকে, বা যে সিম্বলটা দ্বারা কোনো একটা মৌলের পরমাণু আরেকটা মৌলের পরমাণুর সাথে কিভাবে যুক্ত হয় সেটা প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলি সংকেত বা ফর্মুলা। যেমন সংকেত দ্বারা, সংকেতটা হয় সাধারণত অণু বা যৌগের, আর প্রতীকটা হয়, সবসময় কথাটা মনে রাখবা, প্রতীকটা হয় পরমাণু বা মৌলের, মৌলের হয় বা পরমাণুর হয় প্রতীক, আর যৌগের বা অণুর হয় সংকেত। যেমন আমি একটা উদাহরণ দিই, পানি। পানি একটা কি? যৌগ, যৌগিক পদার্থ। তাহলে এখন যদি আমরা পানির ফর্মুলা বা সংকেত লিখতে চাই, পানিতে আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখন আমি লিখলাম হাইড্রোজেন এবং অক্সিজেন, হয়ে গেল পানি। পানির সংকেত হয়ে গেল না। এই সংকেত লেখার একটা নিয়ম আছে। কোনো একটা যৌগের ফর্মুলা বা সংকেত লেখার নিয়মটা হচ্ছে, যে যৌগটাতে যে সকল মৌল থাকবে বা যৌগমূলক থাকবে তাদের যোজনীগুলা অবশ্যই তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, আদারওয়াইজ তুমি কোনো একটা যৌগের সংকেত সঠিকভাবে লিখতে পারবে না। এখন এখানে যে পানির মধ্যে যে দুইটা মৌল আছে তুমি জানো, হাইড্রোজেন আর অক্সিজেন। আমরা হাইড্রোজেনের যোজনী এবং অক্সিজেনের যোজনী জানি। হাইড্রোজেনের যোজনী কত? 1, তাহলে এটা আমরা অক্সিজেনের পাশে লিখব। আর অক্সিজেনের যোজনী কত? 2, এটা আমরা হাইড্রোজেনের পাশে লিখব। নিচে একটু মৌলটার একটু নিচে লিখবো, এটা এভাবে লিখলে হবে না, কিন্তু এটা হবে না, আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে। এখন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, মানে সাধারণভাবে আমরা চিন্তা করতে পারি যে তাহলে কি সংকেত লেখার সময় বা ফর্মুলা লেখার সময় যৌগের যোজনীগুলা ইন্টারচেঞ্জ হয়? হ্যাঁ, এইভাবে আমরা চিন্তা করি যোজনীগুলো আমাদের ইন্টারচেঞ্জ হয়। আসলে ইন্টারচেঞ্জ হয় কেন এটা আমরা ইলেকট্রন বিন্যাস পরে আমরা যখন রাসায়নিক বিক্রিয়া করব তখন আমরা জানবো যে কেন ইন্টারচেঞ্জ হয়। খেয়াল করো। এখন এটা আমরা সাধারণত পানির সংকেতের মধ্যে এরকম দেখি না, দেখি কি না? আমরা পানির সংকেতে দেখি H2O। তাহলে এখানে 1 দেই না কেন? 1টা আসলে দিতে হয় না, 1টা বোঝা যায় যে মনে মনে 1 আছে। তাহলে এইটা হলো পানির সঠিক সংকেত বা ফর্মুলা। আমরা আরেকটা লিখি, যাও আমি একটা যৌগ লিখবো ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিন, তুমি নিশ্চয়ই বুঝতেছো ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে গেল না। সংকেত লেখার নিয়মের মধ্যে আমরা আগেই বলছি যে যোজনীগুলা অবশ্যই আমাকে আগেকে মুখস্থ থাকতে হবে, জানতে হবে। যেমন এটা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত আমরা লিখি তাহলে কি হয়েছে? হয় নাই নিশ্চয়ই। এটা হবে ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1 যেহেতু আমাদের দিতে হয় না এজন্য ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে। যেমন আমি যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম আছে, ক্লোরিন আছে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এজন্য LCl3। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা
সংকেত বা ফর্মুলাগুলা শিখবো বিভিন্ন যৌগে। যদিও যোজনীগুলা জানা থাকে তাহলে তুমি সংকেত বা ফর্মুলা শিখতে পারবা। তবে যৌগের সংকেত বা অণুর সংকেত শেখার জন্য আরেকটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ রয়ে গেছে, সেটা এখন বলবো, খেয়াল করো। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক সেটার নাম হচ্ছে যৌগমূলক বা রেডিক্যাল। এই বিষয়টা অবশ্যই তোমাকে ভালো করে জানা থাকতে হবে। যৌগমূলক, ইংরেজিতে বলে রেডিক্যাল বা যৌগমূলক। এই বিষয়টা কি? সংকেত যেহেতু আমরা পড়তেছি যৌগের, আমরা যেহেতু বিভিন্ন যৌগের সংকেত লিখবো, প্র্যাকটিস করব, বা বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন সংকেত লেখা আছে, তুমি যখন নামগুলো পড়তে যাবা তখন তোমাকে এই জিনিসটা জানা থাকতে হবে, নাহলে তুমি সংকেতে গিয়ে তোমার সমস্যা হবে। আমরা প্রথমে জানি যৌগমূলক কাকে বলে। আমরা অণু পড়ছি, পরমাণু পড়ছি, কিন্তু যৌগমূলকটা এখনো দেখিনি। এখন আমরা দেখব যৌগমূলক কাকে বলে। যৌগমূলক হচ্ছে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ বা দল যদি একত্রে থেকে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছ বা দলকে বলা হয় যৌগমূলক। খেয়াল করার কথাটা, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ বা দল যদি একত্রে থেকে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছ বা দলকে বলা হয় যৌগমূলক। যৌগমূলক দুই ধরনের আছে, ধনাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক। আমরা কয়েকটা ধনাত্মক যৌগমূলক এবং কয়েকটা ঋণাত্মক যৌগমূলকের নাম এবং এদের যোজনী বা যোজ্যতা মুখস্থ করে রাখবো। বুঝবো আমরা পরে, আগে আমরা জিনিসটা মুখস্থ করব। যে যেমন আমি বলতেছি যৌগমূলক দুই প্রকার, কি? ধনাত্মক যৌগমূলক, কি? ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক যে কয়টা আমাদের লাগবেই সংকেত বা যৌগ চেনার জন্য, লেখার জন্য, ধনাত্মক যৌগমূলক আছে মাত্র দুইটা। খেয়াল করবো, ধনাত্মক যৌগমূলক কয়টা আছে? মাত্র দুইটা। সহজ না? মাত্র দুইটা ধনাত্মক যৌগমূলক আছে আমাদের। একটা হলো অ্যামোনিয়াম, আরেকটা হলো ফসফোনিয়াম। এই দুইটা আমি নামগুলা লিখে দিচ্ছি। অ্যামোনিয়াম, তোমরা খাতায় লিখে রাখো। ফসফোনিয়াম, কি? অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। এই যে উপরে একটা প্লাস চিহ্ন দিছি, খেয়াল করছো? যেহেতু ধনাত্মক যৌগমূলক বলতেছি, যৌগমূলক লেখার সময় যৌগমূলকের যে যোজনীটা বা চার্জটা এটা উপরে লিখতে হবে। এখন তাহলে দেখা গেছে অ্যামোনিয়াম একটা যৌগমূলক, এটা যোজনী কত? +1। ফসফোনিয়াম একটা যৌগমূলক, এটা যোজনী কত? 1। তাহলে দেখো দুইটা +1, এই জন্য আমরা যোজনী 1 1 লিখতে পারি। খেয়াল করার কথাটা, এটা শুধু দুইটা জিনিস আপাতত মুখস্থ করে রাখো, যে অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম নামক ধনাত্মক মাত্র দুইটাই যৌগমূলক আছে পৃথিবীতে, আর কোনো ধনাত্মক যৌগমূলক নেই। তোমাদের জন্য এই দুইটা যৌগমূলক আছে ধনাত্মক, একটা হলো অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম। খেয়াল করো, ঋণাত্মক যৌগমূলক আছে বেশ কয়টা, কিন্তু আমাদের যে কয়টা লাগবে সেগুলো আমরা একটু শিখে রাখি। যেমন প্রথমেই তোমাকে জানতে হবে সালফেট। সালফেট যৌগমূলকটার সংখ্যা হচ্ছে SO4। এটার উপরে আমি দিলাম, এভাবেও লেখা যায়, অথবা তুমি 2- দিতে পারো। এই 2- দ্বারা আসলে দুইটা মাইনাস, আপাতত তুমি সহজভাবে এইভাবেই শিখো। এর উপরে কয়টা মাইনাস চিহ্ন দিছি? দুইটা। তার মানে এটা যেহেতু ঋণাত্মক যৌগমূলক, তাহলে নিশ্চয় এটা যোজনী, উপরের যে দুইটা মাইনাস চিহ্ন দ্বারা যোজনী বোঝায়, এবং এটা 2। খেয়াল করো। সালফেট, ফসফেট, যেগুলো আমাদের লাগবে সংকেত লেখার জন্য বা শেখার জন্য। ফসফেটের উপরে কয়টা চিহ্ন দিছি? বিয়োগ চিহ্ন কয়টা দিছি? ঋণাত্মক চিহ্ন 3টা। তার মানে ফসফেটের যোজনী কত? 3। নাইট্রেট, এটা লাগবে, সংখ্যাটা হচ্ছে NO3, উপরে একটা মাইনাস। তাহলে সালফেট, ফসফেট, নাইট্রেট, কার্বনেট, CO3, এটার উপরে দুইটা। এই যে উপরে যে চিহ্নগুলো দিছে এগুলো দ্বারা
যোজনী বোঝায়। আমি আবারও যৌগমূলকের সংজ্ঞাটা বলতেছি, সেটা কি? দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ বা দল যদি একত্রে থেকে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে তাহলে ওই পরমাণু গুচ্ছ বা দলকে বলা হয় যৌগমূলক বা মূলক বা রেডিক্যাল। দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ বা দল যদি একত্রে থেকে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, আমি এই কথাটার অর্থটা তোমাকে বোঝাচ্ছি। এখন আমরা যদি সংকেত লিখি, ধরো তুমি লিখছো সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন একটা পরমাণু, রাইট? সোডিয়ামেরও যোজনী এক, ক্লোরিনেরও যোজনী এক, এই জন্য সংকেত ঠিক আছে, ওকে। এখন আমি যদি লিখি সোডিয়াম সালফেট, আমি একটা সংকেত লিখব সোডিয়াম সালফেট, তাহলে দেখো সোডিয়াম সালফেট হয়ে গেল। কিন্তু আমাদের ওই যে যোজনীর একটা ব্যাপার আছে বললাম সংকেত লেখার সময়, সালফেটের যোজনী কত বলছিলাম আমরা? 2, তাহলে এটা সোডিয়ামের পাশে আসবে। তাহলে দেখো এই যে SO4, এখানে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ আছে। এরা এই যে ক্লোরিন যেরকম নাইট্রোজেনের সাথে যেরকম আচরণ করছে, ঠিক এই সালফেটটাও সোডিয়ামের সাথে যে আচরণ করছে, এই সালফেটটাও সোডিয়ামের সাথে এই একটা মাত্র পরমাণু নেই আচরণ করছে। এই জন্য এই সালফেটটা হচ্ছে যৌগমূলক। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো সোডিয়াম নাইট্রেট। এখন এখানে কোনো সংখ্যা দিলাম না কেন? কারণ নাইট্রেটের যোজনী কত আছে আমাদের? 1। তাহলে খেয়াল করো সোডিয়াম নাইট্রেটের সংখ্যাটা যে আমরা লিখলাম, তাহলে সোডিয়াম নাইট্রেট, এই যে নাইট্রেট একাধিক পরমাণু গুচ্ছ বা দল, এটা কার মতো আচরণ করছে সোডিয়ামের সাথে? ওই যে ক্লোরিনের মতো একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ যদি করে, তাহলে এদেরকে আমরা বলবো যৌগমূলক বা রেডিক্যাল। আমি আবার বলতেছি কথাটা, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ বা দল যদি একত্রে থেকে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে কোনো যৌগে, তাহলে ওই পরমাণু গুচ্ছ বা দলটাকে বলা হয় যৌগমূলক বা মূলক বা রেডিক্যাল। যৌগমূলক কয় ধরনের আছে? 2 ধরনের, ধনাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক আমরা কয়টা পড়লাম? অনলি 2টা, কি কি? অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। তাহলে অ্যামোনিয়াম দিয়ে একটা যৌগ দেখাই, ধরো আমি লিখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে NH4Cl। এই যে অ্যামোনিয়ামটা, এটা ক্লোরিনের সাথে কার মতো আচরণ করছে? এই যে সোডিয়াম একটা মাত্র পরমাণুর মতো আচরণ করছে। হয়ে গেল আমাদের কি যৌগ? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখন যৌগমূলক নিশ্চয়ই ক্লিয়ার আছে যে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ বা দল যদি একত্রে থেকে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছ বা দলকে বলা হয় যৌগমূলক বা মূলক, ওকে। আর যৌগমূলকগুলোর যোজনী তোমাকে অবশ্যই আলাদা করে জানতে হবে, সংকেত জানতে হবে। এই হচ্ছে যৌগমূলক 2 প্রকার বলছিলাম, ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক যৌগমূলক কয়টা? 2টা, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। অ্যামোনিয়ামের যোজনী কত? 1। ফসফোনিয়ামের যোজনী কত? 1। আর ঋণাত্মক যৌগমূলক বলছিলাম এই কয়েকটা, আপাতত জানলেই হবে, তোমার বাকিগুলো আস্তে আস্তে তুমি শিখে যাবে। কিরকম? সালফেট, সালফেট একটা ঋণাত্মক যৌগমূলক, সালফেটের যোজনী কত? 2। যেহেতু এটা ঋণাত্মক যৌগমূলক এই জন্য 2টা মাইনাস দিছি, খেয়াল করছো? আর ফসফেট, ফসফেটের কি আছে? PO4, 3টা মাইনাস আছে, কারণ ফসফেটের যোজনী, ফসফেটের যোজনী কত? 3। ঠিক এমনি ভাবে নাইট্রেট একটা যৌগমূলক, NO3। নাইট্রেটের কয়টা উপরে চিহ্ন দিলাম? মাইনাস, একটা চিহ্ন দিলাম, তাহলে নাইট্রেট কয় যোজি? 1 যোজি। কার্বনেট, কার্বনেট কয় যোজি? 2 যোজি। দেখো CO3, কয়টা চিহ্ন দিছে উপরে? 2টা চিহ্ন দিছে, এই জন্য CO3। এখন যদি তুমি ক্যালসিয়াম কার্বনেট লেখো, তাহলে CaCO3। ক্যালসিয়ামেরও যোজনী 2, কার্বনেটেরও যোজনী 2, এই জন্য মাঝখানে একটার পাশে আরেকটার পাশে কিছু হয়নি, এই জন্য এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। খেয়াল করছো? এইভাবে তোমার বইয়ে অনেকগুলো সংকেত দেওয়া আছে, এগুলো তুমি একটু প্র্যাকটিস করবা। এটা আমাদের সিলেবাসে আছে যে প্রতীক, যোজনী এবং সংকেত। এই প্রতীক, যোজনী এবং সংকেতগুলো যদি তোমার ভালো করে শেখা হয়ে যায়, তারপরে আমরা সামনের দিকে আগাইতে পারব। এখন আমাদের ওই যে বললাম যে 1.2 যে 3 যে টপিকসটা আছে, এই টপিকসটা পড়ার জন্য আমাদের আরও নতুন কিছু জিনিস একটু শিখে নিতে হবে।
আমি একটু প্রথম থেকে যদি তোমাকে আবার একটু রিভিউ করি, খেয়াল করো যে প্রথমেই আমরা এই চ্যাপ্টারটাতে পড়লাম কি মৌলিক পদার্থ কাকে বলে বা মৌল কাকে বলে, পরমাণু কাকে বলে আমরা পড়লাম, অণু কাকে বলে আমরা পড়লাম, পরমাণুকে ভাঙলে 3টা স্থায়ী কণা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3টা কণা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এটা আমাদের 1.1 যে টপিকসটা সেটা। এখন আমরা আজকে জানলাম 1.2 যে টপিকসটা আছে আমাদের, সেই 1.2 টপিকসটার মধ্যে আমরা প্রথমেই জানলাম পারমাণবিক সংখ্যা কাকে বলে। এর আগে তোমাদেরকে বলছি পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করার জন্য, আজকে সংখ্যাটা বললাম যে পারমাণবিক সংখ্যাটা কাকে বলে, ওই যে প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা। পারমাণবিক ভর কাকে বলে, আর আমরা এখানে পড়লাম আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোবার কাকে বলে, এই সংজ্ঞাগুলো উদাহরণ সহ করলাম আমরা। খেয়াল করো কথাটা যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর যদি একটা মৌলের জানা থাকে, তাহলে এই মৌলটা থেকে তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবে। এই 2টা জিনিস ভালো জানা থাকলেই তুমি আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই 3টা জিনিস ভালো জানবে। এটা গেলো আমাদের 1.2তে। এগুলো একটু ভালো করে দেখবা, না বুঝলে আমাকে কমেন্টসে জানাবা। আর যদি কমেন্টসতে বিস্তারিত জানাইতে না পারো তাহলে ফোন করো, ফোন নাম্বার তো দেওয়াই আছে। তুমি যে কোনো সময়, নামাজের সময় বাদ দিয়ে যে কোনো সময় তুমি আমাকে ফোন দিবা, বইটা সামনে নিয়ে, খাতা কলম সামনে নিয়ে ফোন দিবা। আমি যদি 10 সেকেন্ডেই তোমাকে বলতে পারবো যে এটা অমুক জায়গায় আছে, তুমি একটু ভালো করে দেখো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা দেখো 1.5 যে টপিকটা, আমরা কিন্তু 1.3 এবং 1.4 পড়ি নাই, পড়ছি কি পড়ি নাই, আমরা 1.5-এ চলে গেছি। কেন? এটা গুরুত্বপূর্ণ টপিকস। এখানে আমাদের প্রতীক, যোজনী এবং সংকেত সম্পর্কে আমরা একটু জানলাম, এবং একটা নতুন জিনিস জানলাম, সেটা কি যৌগমূলক। খেয়াল করছো? এই যৌগমূলক ধনাত্মক, ঋণাত্মক এবং এগুলা সংকেত জানলাম। এখন এগুলা জানার পরে তুমি যে কোনো যৌগের কি লিখতে পারবা, ফর্মুলা বা সংকেত লিখতে পারবা, বা আণবিক সংকেত লিখতে পারবা। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজকর্ম সেরে ওই যে কথাটা বললাম, 30টা মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর ও যোজনী, এগুলো তোমাকে একবার অবশ্যই পড়তে হবে। যদি তুমি রসায়ন বা কেমিস্ট্রি ভালো বুঝতে চাও, সবার চেয়ে ভালো বুঝতে চাও, এগুলা লাগবে। যে কোনো স্যারকেই জিজ্ঞেস করবা যে স্যার এগুলা কি লাগে, এগুলা কি লাগবে, বিনা দ্বিধায় বলবে যে হ্যাঁ অবশ্যই এগুলো লাগবে, কারণ এগুলা ছাড়া তুমি কেমিস্ট্রি জগতে প্রবেশ করতে পারবা না। আর তুমি নিজেই বুঝতেছো যে এগুলো না শিখলে সামনের দিকে যে আগাচ্ছি কি সমস্যা হচ্ছে না, সমস্যা হবে। যারা শিখো না এখনো, আজকের মধ্যে আবার শিখো। আমি প্রতিদিন কিন্তু একই কথা বারবার বলবো। এই বিষয় অন্য টপিকস পড়ানোর পরে এই বিষয়টা আবার আসবো যে এগুলো শিখা হয়েছে কিনা, এগুলো শিখা হয়েছে কিনা। আমি বলছি আপাতত মুখস্থ করো, পরে আমরা যখন পরের টপিকসগুলোতে যাব তখন তুমি এগুলা, ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করে ফেলতে পারি, ইলেকট্রন বিন্যাসটা করার জন্য আমাকে মিনিমাম 2টা ক্লাস করতে হবে আমাদের। ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে পারি, তাহলেই তুমি বুঝে ফেলবা যে কেন এই মৌলটার যোজনী একাধিক হয়েছে, কেন এই মৌলটার যোজনী এত হয়েছে। আপাতত তুমি মুখস্থ করবা যে অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 2, 4, এভাবে তুমি আপাতত মুখস্থ করে যেতে থাকো। ওকে, তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো একটু বাসায় দেখবা ভালো করে, এবং এগুলো খাতায় উঠায় ফেলবা। যদি কলেজ খোলা হয় কখনো, আমরা যদি আবার দেখা হয়, আমাদের মধ্যে ফিজিক্যালি দেখা হয়, তাহলে আমি এই খাতাটা তোমাদের কাছে চাইবো যে আমি যে ক্লাসগুলো করছি ধারাবাহিকভাবে, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, আমি লেকচার 1, লেকচার 2, লেকচার 1-এ কী কী কাজ দিয়েছিলাম, লেকচার 2-এ কী কী কাজ দিয়েছে, আজকে লেকচার 2-এর যে নিলাম এটার একটা কাজ আছে তোমাদের, বাড়ির কাজ বা হোমওয়ার্ক করবা। সেটা হচ্ছে মিনিমাম 20টা যৌগের নাম এবং সংকেত লিখবা তুমি, মিনিমাম 20টা যৌগের। এখন কোন কোন মৌলগুলার, যৌগগুলার সংকেত লিখবা, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা নিয়েই তুমি 20টা যৌগের মিনিমাম সংকেত বা ফর্মুলা তুমি খাতায় লিখে শিখবা। এটা হলো তোমার বাড়ির কাজ। মিনিমাম 20টা যৌগ তুমি নিজে নিজে লিখবা, লিখে অথবা বইয়ের সাহায্য নিতে পারো, নিয়ে তুমি দেখবা। কিন্তু সংকেত বা ফর্মুলা লেখার সময় অবশ্যই কি খেয়াল রাখতে হবে, যোজনী খেয়াল রাখতে হবে, ব্যালেন্সি খেয়াল রাখতে হবে, যৌগগুলার, মৌলগুলার যোজনী জানা থাকতে হবে, অথবা রেডিকেলের বা যৌগমূলকের কি জানা থাকতে হবে, যোজনী জানা থাকতে হবে। ওকে, নেক্সট ক্লাসে, আজকে আর বেশি আগাবো না, অনেকগুলো কাজ দিছে, এগুলো তোমরা কমপ্লিট করবা।
একদিন বেশি পড়ায় ফেলে, সামনের লেকচারটা আমাদের একটু বেশি পড়াইতে হবে, ওটাতে অনেকটি কাজ আছে। সামনের লেকচারটাতে আমরা চ্যাপ্টারের মূল বিষয়ে যাব। চ্যাপ্টারটার নাম কি ছিল আমাদের? পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার। কি এটা না চ্যাপ্টারটার নাম? আরেকটা বিষয় আছে রাসায়নিক বন্ধন, সেটা তো আমরা পরে আসতেছি। নেক্সট ক্লাসে আমরা যাব পরমাণুর গঠন এর কাজে, অর্থাৎ 1.3 যে টপিকসটা আছে, এই 1.3 এবং 1.4 এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম 1.3 তে আমাদের অনেক কাজ আছে। 1.3 তে তোমরা একটু দেখে আসবা, যেখানে আফবাউ নিয়ম, হুন্ডের নিয়ম এবং পলির বর্জন নীতি নামক 3টা নীতি বা প্রিন্সিপাল আছে। এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে বলছে। কিন্তু ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের 2টা জিনিস জানতে হবে। অর্থাৎ এই পরমাণুর গঠনের 2টা মডেল আছে, পরমাণু মডেল বলা হয় এগুলাকে। 2জন বিজ্ঞানীর 2টা মডেল আছে। এই পরমাণুর 2টা মডেল আগে আমরা একটু পড়বো। একটা হলো রাদারফোর্ডের মডেল, আর একটা হচ্ছে নিলস বোরের মডেল। এই 2টা মডেল পড়ার পরে আমরা ইলেকট্রন বিন্যাসে যাব। এখন ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে আবার অবশ্যই আমাদের এই মডেল 2টা পড়তে হবে। ওকে, তাহলে আজকে যে বিষয়গুলো পড়লাম নিশ্চয়ই মোটামুটি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো আমি বলে দিলাম, যে 2টা পরমাণুর মডেল পরে আমরা ইলেকট্রন বিন্যাস শেখার পরে আমরা 1.3 পড়তে পারবো। 1.3 কিন্তু এটা অনেক পরের কথা। আগে তো আমাদের ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। আগে তো ইলেকট্রন বিন্যাস শেখার আগে আমাদের কি শিখতে হবে? এই যে 2টা পরমাণুর মডেল আছে, একটা কি রাদারফোর্ডের মডেল, যারা আগে পড়ছো তারা জানো, একটা কি নিলস বোরের 2টা মডেল আছে। এই 2টা মডেল সম্পর্কে আমরা ধারণা নিব আগে, তারপরে আমরা ইলেকট্রন বিন্যাসে যাব। ইলেকট্রন বিন্যাস শেখার পরে আমরা ওই হুন্ডের নীতি, আফবাউ নীতি এবং পলির বর্জন নীতি, অর্থাৎ ওই যে 1.3 যে আমাদের হয়েছে, এটা আমরা পড়ব। ঠিক আছে? কিন্তু তোমাকে ওই কথাটা আমি আবার শেষবারের মতো বলতেছি, যে ওই 30টা মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং যোজন, এই বিষয়গুলো যদি তোমার মাথায় না থাকে তাহলে ওই বিষয়গুলো পড়াতে সমস্যা হবে, ইলেকট্রন বিন্যাস করতে সমস্যা হবে। ইলেকট্রন বিন্যাসে অ্যাটলিস্ট তোমাকে পারমাণবিক সংখ্যাটা জানা থাকতেই হবে, মৌলটা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এটুকু আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।